আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের 495টি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার ৭৩তম উপজেলা মৌলভীবাজারের রাজনগরে। তো চলেন শুরু করি। মৌলভীবাজারের এই উপজেলা নিয়ে একটি জনপ্রিয় প্রবাদ আছে, রাজার ভূমি রাজনগর, রানী মদের কমলা। প্রায় 850 বছর আগে ত্রিপুরার মহারাজা এক ধর্মযজ্ঞ অনুষ্ঠান পরিচালনার জন্য ভারতের কনৌজের ইটুয়া থেকে এক পণ্ডিতকে আনেন। সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করায় রাজা খুশি হয়ে তাকে মনু নদীর তীরে একটি ভূখণ্ড উপহার দেন, যার নাম ছিল মনুকুল। পণ্ডিত যেহেতু ইটোয়ার অধিবাসী ছিলেন, তাই তিনি এর নাম পরিবর্তন করে রাখেন ইটারাজ্য। সেই ইটারাজ্যের বংশধর ভানুনারায়ণ ত্রিপুরার মহারাজার এক বিদ্রোহীকে যুদ্ধে পরাজিত করে রাজার নিকট পাঠিয়ে দেন। ত্রিপুরার মহারাজা এতে খুশি হয়ে ভানুনারায়ণকে রাজা উপাধিতে ভূষিত করেন। ভানুনারায়ণ তার রাজা উপাধির সাথে মিলিয়ে এই অঞ্চলের নামকরণ করেন রাজনগর, আর এভাবেই এই উপজেলাটির নামকরণ হয়। আজকের ভিডিওতে দেখব সেই রানীর দিঘি, ইটারাজ্যের সেই বিখ্যাত রাজবাড়ি, আর মিষ্টি খাবো এখানকার সবচেয়ে জনপ্রিয় একটি দোকানে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাজনগর ঘোরাঘুরি শুরু করব ইটা পরগনার রাজবাড়ি থেকে। মৌলভীবাজারের চাঁদনীঘাট থেকে প্রথমে মনসুরনগর ইউনিয়ন, এরপর চৌধুরী বাজার থেকে অটোতে এই জমিদার বাড়িতে আসা যায়। আমি সরাসরি ঢাকা থেকে রওনা দিয়েছিলাম, তাই আজকে শুধু এই বাড়িটা দেখে রাতে থাকবো রাজনগরে, এরপর আবার শুরু করব ঘোরাঘুরি। রাজনগর উপজেলার নাম শুনলেই একটা রাজাদের ইতিহাসের কথা মনে পড়ে, এবং সত্যিই হচ্ছে রাজনগর উপজেলার সাথে রাজাদের অনেক ইতিহাস সম্পর্কিত। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এরকম একটি রাজবাড়ি। রাজনগরের নামকরণ হয়েছিল যে রাজা ভানুনারায়ণের নামানুসারে। বাড়িটি তারই বংশধর কর্তৃক নির্মিত হয়েছিল প্রায় 200 বছর আগে। দেওয়ান আব্দুল হামিদের সময় বাড়িটি নির্মিত হয়েছিল, যিনি ছিলেন তখনকার সময়ে অবিভক্ত ভারতের একজন মেম্বার অফ পার্লামেন্ট, এবং তিনি কিন্তু রাজা ভানুনারায়ণেরই বংশধর ছিলেন। কি খটকা লাগছে? আসলে ভানুনারায়ণ হিন্দু রাজা হলেও তার পরবর্তী বংশধররা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আর তারা ছিলেন খুবই ধর্মপরায়ণ এবং সমাজসেবক। দেওয়ান আব্দুল হামিদ সমাজসেবার জন্য রায় বাহাদুর খেতাবও পেয়েছিলেন। বাড়িটিতে বর্তমানে তার 4র্থ প্রজন্মের বংশধররা বাস করেন। বিশাল এই বাড়িটি থেকেই একসময় এই রাজ্যের খাজনা আদায় হতো। 30,000 একর জমি ছিল এই পরগনায়। এখন অবশ্য এত জমি নেই। বাড়িটির সামনেই বিশাল পুকুর। পুকুর পাড়ে গাছের সারি পার হয়ে আসতে হয় রাজবাড়ির প্রধান গেটের সামনে। অনুমতি নিয়ে যে কেউই ঘুরে দেখতে পারেন বাড়িটি। গেট দিয়ে ঢোকার পর কাচারি ঘর, এরপর ভেতরের দিকে তাদের অন্দরমহল। ঘরগুলো সংস্কার করা হয়েছে বলে নতুন লাগলেও এর কাঠামোগুলো প্রাচীন। তবে এই রাজবাড়ির কেউ আজকে না থাকায় ঘরের ভেতরে ঢোকার সুযোগ হয়নি। তবে বাহির থেকে দেখেই অনেক ভালো লেগেছে। বাংলাদেশে আমি এরকম অনেক রাজবাড়ি দেখেছি, কিন্তু এই দেওয়ান বাড়ি এখন পর্যন্ত আমার দেখা একমাত্র রাজবাড়ি যেটি 850 বছর আগের কোনো রাজার বংশধরের। চিন্তা করা যায়, এখনো সেই ধারা বজায় আছে, কালের বিবর্তনে হারিয়ে যায়নি। রাজবাড়ির প্রধান গেটের পাশেই দেওয়ানবাড়ি মসজিদ, যেটিও নির্মিত হয়েছিল প্রায় 200 বছর আগে এই রাজবাড়ি নির্মাণের সময়। তবে মসজিদটি পরবর্তীতে সংস্কার করা হয়। মসজিদের সামনে পুকুর পাড়ে বসে আড্ডা জমবে কিন্তু সেই। আমার অবশ্য এখন আড্ডা দেওয়ার সময় নেই, কারণ ইটা পরগনার এই দেওয়ানবাড়ি থেকে বের হয়ে এখন যাব এই বংশেরই শেষ হিন্দু রাজার একটি দিঘি দেখতে। দিঘিটি দেওয়ানবাড়ি থেকে 3 কিলোমিটার দূরে। অটোতে বিকালের রোডটাকে বেশ উপভোগ করতে করতে যাচ্ছিলাম। ভাড়া পড়েছিল 50 টাকা। এই বংশের শেষ হিন্দু রাজা ছিলেন এই ভানুনারায়ণের পুত্র সুবিদ নারায়ণ।
এই সুবিদ নারায়ণ একটি বিশাল দিঘি খনন করেছিলেন। আমি এখন আছি সেই দিঘিটির সামনে। রাজা সুবিদ নারায়ণ তার প্রজাদের জন্য বিশাল এই দিঘিটি খনন করেছিলেন, কিন্তু দিঘি খনন করার পরেও এতে পানি না উঠায় রাজা চিন্তায় পড়ে যান। তিনি স্বপ্নে দেখেন তার সুন্দরী স্ত্রী কমলা রানী যদি দিঘিতে গঙ্গা দেবীর পূজা করে তাহলেই দিঘিতে পানি উঠবে। পরদিন কমলা রানী পূজা শেষে দিঘিতে পা রাখতেই পানি ওঠা শুরু হলো, কিন্তু রানী পানিতে ডুবে গেলেন। রাজা যখন তার রানীর শোকে মর্মাহত, তখন তিনি স্বপ্নে দেখেন প্রতিদিন সূর্যোদয়ের সময় রাজা তার ছোট ছেলেকে নিয়ে ঘাটে আসলে রানী তাকে দুধ পান করাবে, কিন্তু শর্ত হলো 12 বছরের মধ্যে রাজা রানীকে স্পর্শ করতে পারবে না, তাহলেই রানী আবার ফিরে আসবে। রানীর কথা মতো প্রতিদিনই রাজা তার সন্তানকে নিয়ে দিঘির পাড়ে আসতেন এবং রানী তাকে বুকের দুধ পান করাতেন। রাজা দূর থেকে রানীকে দেখতেন। একদিন রাজার ধৈর্যচ্যুতি ঘটল। রানীর শাড়ির আঁচল ধরে টান দিলেন। রানী তৎক্ষণাৎ লাফ দিয়ে দিঘিতে ঝাঁপিয়ে পড়েন এবং বলতে থাকেন, আমি আর দিঘিতে থাকবো না, আমি আর দিঘিতে থাকবো না। এর কিছুক্ষণ পর দিঘিতে একটি নৌকা ভেসে ওঠে। রাজা তখন কমলা কমলা বলে চিৎকার শুরু করেন। রানী তখন সেই নৌকাতে উঠে আর নৌকাটি চিরতরে ডুবে যায়। এরপর আর কখনো রানীকে রাজা দেখতে পাননি। দিঘির পশ্চিম পারে রাজা ও তার সন্তানের কবরের ধ্বংসস্তূপ আজও দেখা যায়। ধারণা করা হয় রানীর মৃত্যুর পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। দিঘিটির পশ্চিম পারে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সফর সঙ্গী শাহ কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাইহের কবর রয়েছে। কে জানে, হয়তো তার সান্নিধ্যেই সুবিদ নারায়ণ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। দিঘি দেখা শেষ করে আছে রাতে থাকবো রাজনগরে। কাল সকালে আবার শুরু করব ঘোরাঘুরি, আর পরদিন শুরু করব উপজেলার সর্ব উত্তরের ইউনিয়ন লালাপুর থেকে, যেখানে দেখব একটি প্রাচীন আখড়া। চলে আসলাম রাজনগরে। আজকের দিনের আমার বোধহয় শেষ গন্তব্য আখড়াঘাট বাজারে, আর আমার পিছনেই হচ্ছে সেই পানিশাইল আখড়া। সিলেট মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের পাশে পানিশাইল গ্রামে অবস্থিত বলে এটি পানিশাইল আখড়া নামেই পরিচিত। আখড়ার প্রবেশ মুখে একটি প্রাচীন তোরণ ছিল, যেটি সংস্কার করা হয়েছে। আখড়ার কারণে এখানে গড়ে উঠেছে আখড়াঘাট বাজার। গেট দিয়ে ঢোকার পর এখানে কয়েকটি প্রাচীন কক্ষ দেখা যায়, যেগুলো বিভিন্ন ধর্মীয় কাজে ব্যবহৃত হয়। আখড়া হচ্ছে বৈষ্ণব ধর্মাবলম্বীদের একটি সাধনা বা উপাসনার স্থান, যেখানে তারা উপাসনা করেন বা ধ্যান করেন। এই আখড়াটি বৈষ্ণব সাধক রাধারমণ গোস্বামীর স্মৃতি বিজড়িত একটি স্থান, যেটি প্রায় 500 বছরের পুরাতন। বৈষ্ণব হচ্ছে হিন্দু ধর্মের একটি শাখা, যেখানে রাধা ও কৃষ্ণকে দেবতা হিসেবে দেখা হয় এবং তাদের গুণকীর্তন ও পূজা করা হয়। আখড়ার মধ্যে অনেক পুরাতন মন্দির ও বৈষ্ণব সাধকদের সমাধি আছে। এখানে মূলত তাদের চিতা থেকে পাওয়া ভস্মগুলো মাটি চাপা দেয়া হয়েছে। তারপর সেটির স্মৃতি ধরে রাখতেই এই সমাধিগুলো নির্মিত হয়েছে। কয়েকটি সমাধি এতই প্রাচীন যে ভেঙে গিয়ে শুধু স্তূপ হয়ে আছে। বাকি কিছু সমাধিও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হিসেবে। আখড়াটির ভিতরে প্রায় 9 থেকে 10টির মতো অনেক প্রাচীন এই বৈষ্ণব সাধকদের স্মৃতি মন্দির রয়েছে। আমার পিছনে এখন দেখতে পাচ্ছেন এরকম কয়েকটি মন্দির। মন্দিরের সিঁড়িঘরের ওপর থেকে জায়গাটা বেশ ভালোই লাগে। এখান থেকে মোটামুটি সবগুলো বৈষ্ণব সমাধিই দেখা যায়। যে সিঁড়িটি দিয়ে উপরে উঠেছিলাম সেটাও বেশ সরু, বোঝাই যাচ্ছে এর বয়সও কম নয়। প্রত্যেকটা সমাধিতেই কারুকাজ করা, বিভিন্ন দেবদেবী প্রাণীর মূর্তি খোদাই করা, কিছু কিছু লেখাও আছে, তবে সবই কেমন যেন অস্পষ্ট হয়ে যাচ্ছে। বয়সে যে কথা বলে এই প্রাচীন সমাধিগুলো দেখলেই বোঝা যায়।
এখানে প্রাচীন সমাধিসৌধগুলোর পাশাপাশি কয়েকটি নতুন সমাধিও আছে। তো এই ছিল মোটামুটি রাজনগর উপজেলায় আমার ঘোরাঘুরি। রাজনগরে আরো কয়েকটি জায়গা আছে ঘুরে দেখার মতো, বিশেষ করে মাথিউরা চা বাগান, কিন্তু সময়ের কারণে এবার ঘুরতে পারলাম না। যদি আবার কখনো আসি তাহলে বাকিগুলো ঘুরে দেখব। এখন বের হয়ে যাব উপজেলার শেষ প্রান্তে, যেখানে কুশিয়ারা নদী আলাদা করেছে মৌলভীবাজার ও সিলেট জেলাকে। আর জায়গাটার নাম খেয়াঘাট বাজার। বাজারে নদীর ধারে একটা দোকানে হালকা দুপুরে খেয়ে নিলাম, কারণ এখন মিষ্টি খাবো এখানকার একটি দোকানে, যেটা এই পুরো উপজেলা এবং পাশেরও কয়েকটি উপজেলায় খুবই জনপ্রিয়। আজকে এই রাজনগর উপজেলায় চলে আসলাম স্বাগত মিষ্টি ঘরে। স্বাগত মিষ্টি ঘরের কয়েকটা শাখা আছে, নদীর ওপারে বালাগঞ্জেও এর শাখা আছে, কিন্তু খেয়াঘাটের এটাই হচ্ছে তাদের মূল দোকান। এখানে শুধু দুই ধরনের মিষ্টি পাওয়া যায়, একটা সাদা রসগোল্লা আর একটা কালোজাম। কালোজামটা যদিও আগের বানানো ছিল, কিন্তু আমি আসার পরপরই দেখলাম সাদা রসগোল্লাটা গরম গরম আনা হলো। কয়েকজন কাস্টমারকে প্যাকেট করে দেয়া হচ্ছিল, এতটাই গরম ধোয়া উঠছিল। এই সাদা রসগোল্লা 280 টাকা আর কালোজাম 250 টাকা কেজি। আমি সাদা আর কালো দুইটাই ট্রাই করব, কারণ দেখতে যেমনই হোক খেয়ে দেখতে হবে টেস্ট কেমন। এখন নিলাম হচ্ছে সাদা। এখন একটু কালোটা নিলাম। গরম মিষ্টির টেস্টই কিন্তু অন্যরকম, আমার কাছে কিন্তু সেই লাগতেছে। এই পুরো সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার গত 9 দিনে প্রায় 7-8টা উপজেলা ঘুরলাম, কোথাও আসলে শান্তি মতো মিষ্টি খাইতে পারতেছিলাম না। যাও একটা খাইছিলাম বিশ্বনাথে, কিন্তু ওটা পুরো স্ক্যাম ছিল। যাই হোক, এখন হচ্ছে আজকে আমার লাস্ট উপজেলা যেহেতু রাজনগর, এখানে এসে অবশেষে এই মিষ্টিটা খেয়ে এখন আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে, ওকে, এবারে ট্যুরে একটা ভালো মিষ্টি খাইলাম। মিষ্টিটা আসলেই জোস। মিষ্টি খাওয়া শেষ করে ঢাকা যাওয়ার পালা। নদী পার হয়ে যাব বালাগঞ্জ, এরপর ওসমানীনগর থেকে সরাসরি ঢাকার বাসে। এই খেয়াঘাট বাজারের স্বাগত মিষ্টিঘর থেকেই আমি আমার রাজনগর উপজেলার ভিডিওটা শেষ করতেছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।